নিজের মৃত্যুর ফতোয়া মাথায় নিয়ে 93 সাল থেকে তসলিমা নাসরিন ঘুরছেন। কেন নিজের দেশ বাংলাদেশ থেকে নির্বাসিত হওয়ার পর এই পশ্চিম বাংলাও তাকে ছাড়তে হয়েছিল? শৃঙ্খল ভেঙেছি আমি, পান থেকে খুশিয়েছি সংস্কারের চুন, এইটা সেই 24 বছরের মেয়েটি লিখেছিল। তৎকালীন মুখ্যমন্ত্রীও এটা বলেছিলেন যে আমি 24 জন বুদ্ধিজীবীর স্বাক্ষর পেয়েছি, তারা পড়েছেন, মনে করেছেন যে বইটি নিষিদ্ধ করা উচিত। অপরাধী যদি আপনি কাউকে বলতে চান, আমার আগে নিজের কথা বলা উচিত। কেন আমি 15 বছর ধরে ধারাবাহিকভাবে সরব থাকি, যারা তাকে ফিরিয়ে আনছেন তারা আমার প্রণম্য। দীর্ঘ 20 বছর পর পশ্চিমবঙ্গে ফিরছেন তসলিমা নাসরিন, আর তাকে ঘিরে একাধিক প্রশ্ন। কেন নিজের দেশ বাংলাদেশ থেকে নির্বাসিত হওয়ার পর এই পশ্চিম বাংলাও তাকে ছাড়তে হয়েছিল? তার যে দ্বিখণ্ডিত বইটিকে ঘিরে বিতর্ক, কেনই বা তার এই বইকে নিষিদ্ধ করা হয়েছিল, এবং কেনই বা তাকে পুলিশ নিরাপত্তা দিয়ে বাংলায় রাখা গেল না? একাধিক প্রশ্ন। কবি জয় গোস্বামী তিনি আমাদের সঙ্গে আজকে রয়েছেন, তার থেকে জানার চেষ্টা করব, কারণ তিনি একদম নিজের চোখের সামনে থেকে সমস্ত ঘটনা দেখেছেন। প্রথমে আপনাকে অনেক স্বাগত জানাই ইনস্ক্রিপ্টে। এই যে তসলিমা নাসরিনের সঙ্গে আপনার তো অনেক ঘনিষ্ঠ সম্পর্কও ছিল, আপনি অনেক সামনে থেকে তাকে দেখেছেন। হ্যাঁ, আমার সঙ্গে গত বছরও তসলিমার জন্মদিনে ফোনে কথা হয়েছে, কিন্তু উনি খুব শান্ত স্বভাবের মানুষ। ভেতরে যতখানি দৃঢ় মানে একটা অপ্রতিরোধ্য শক্তি ওর মধ্যে কাজ করে, বাইরে খুব শান্ত থাকেন। তা আমি আমার অভিজ্ঞতায় বলতে পারি যে আমার এই 72 বছরের জীবনে আমি যতদিন বিভিন্ন সাহিত্যিকের জীবন পড়ছি, তার মধ্যে বাংলায় এমন কোনো সাহিত্যিককে আমি দেখিনি যার ভেতরে তসলিমা নাসরিনের মতন মানসিক দৃঢ়তা এবং যে কাজ করেছি সেই কাজের জন্য যৌক্তিকভাবে সেই কাজকে সমর্থন করা, ওর কাজকে কখনো যুক্তি দিয়ে মানে নাকচ করা যায়নি। সেই সালমান রুশদির পর্যন্ত ক্ষমা চেয়েছিলেন, তারপরেও তার উপরে জীবনের উপর হামলা হয়, কিন্তু তসলিমা নাসরিন আজ পর্যন্ত ক্ষমা চাননি। খুব বিরাট এক বাংলার সাহিত্য ব্যক্তিত্ব একটি ইন্টারভিউতে বলেছিলেন, তার আজ প্রয়াত প্রত্যেকেই, যে তসলিমা ক্ষমা চেয়েছেন। সে মানে আরো কথার মধ্যে লিখিত বিবৃতিতে বলেছেন ক্ষমা চেয়েছেন, সুতরাং তার বই তো এখন পাওয়া যেতে পারে। তারপরেও সে বই পাওয়া যেত না। এই তসলিমা ক্ষমা চেয়েছেন, ওই রকম একজন খুব বড় ব্যক্তিত্ব এই কথাটা বিবৃতিতে বলছেন। তসলিমার হয়ে তখন যারা লড়াই করছেন, তার মধ্যে শর্মিষ্ঠা বাগ বলে একটি মেয়ে, মানে এক নারী ছিলেন, তার কাছে আমি সেই বিবৃতি দেখেছি, মানে সে পড়ে শুনিয়েছিল আমাকে, সে মেয়েটি। সেই প্রসঙ্গটা পরিষ্কার করে বলা দরকার যে তসলিমা নাসরিন কিন্তু ক্ষমা চাওয়া বলতে সেই সাহিত্য ব্যক্তিত্ব যা বুঝিয়েছিলেন তা হচ্ছে যে দুটি পাতা, দুটি পৃষ্ঠায় এমন কিছু কথা ছিল যা বলে কর্তৃপক্ষ, অর্থাৎ যারা কর্তৃপক্ষ, তারা মনে করছেন যে কর্তৃপক্ষের মধ্যে 24 জন সাহিত্যিকের স্বাক্ষর ছিল, কবি সাহিত্যিকের স্বাক্ষর ছিল। একথা আমি তসলিমার নিজের মুখ থেকে শুনেছি, এবং সরকার কর্তৃক যখন সেই বই নিষিদ্ধ হয়, তৎকালীন সরকার কর্তৃক, তখন তৎকালীন মুখ্যমন্ত্রীও এটা বলেছিলেন যে আমি 24 জন বুদ্ধিজীবীর স্বাক্ষর পেয়েছি, এবং তারপর তারা পড়েছেন, মনে করেছেন যে বইটি নিষিদ্ধ করা উচিত, তা নইলে ধর্মীয় আবেগে আঘাত লাগতে পারে এবং দাঙ্গা শুরু হতে পারে। সেই জন্য বইটি নিষিদ্ধ করা হয়েছে। সেই যে দুটি পৃষ্ঠার মধ্যে এই কথা ছিল, সেই পৃষ্ঠা দুটিকে প্রত্যাহার করে নিয়ে সেই বইটি আরেকবার ছাপা হয়। সেইটাকে একজন খুব বড় মাপের সাহিত্য ব্যক্তিত্ব, যিনি খুব স্মরণীয়, তিনি এটাকেই ক্ষমা চাওয়ার সংকেতপূর্ণ ক্ষমা চাওয়া হিসেবে অভিহিত করেছিলেন। কিন্তু আসল ঘটনা আমি জানি,
দ্বিখণ্ডিত যারা প্রকাশ করেছিলেন তারা প্রকাশক হিসেবে ছোট ছোট প্রকাশক। ভদ্রলোকের নামও আমি ভুলে গেছি এবং তিনি মধ্যবয়স উত্তীর্ণ। তসলিমা তাদের বই দিতেন। এখন বইটি যখন নিষিদ্ধ হয়ে গেল এবং সেই রাজ্যের যিনি তখন মুখ্যমন্ত্রী তিনি বললেন, তিনি সাহিত্য বিষয়ে খুবই আগ্রহী ছিলেন এবং সাহিত্য পড়াশোনাও করতেন, নিজেও লেখালেখি করতেন। তিনি বললেন যে আমি 24 জন কবি, সাহিত্যিক, চিন্তক তাদের এগুলি পড়তে দিয়েছিলাম। তাদের সবাই যে গল্প উপন্যাস লেখেন তা নয়, তাদের মধ্যে ইতিহাসের মানুষও ছিলেন, তাদের পড়তে দিয়েছিলাম। তারা সবাই বাঙালি। তারা মনে করেছেন যে এর মধ্যে বিপজ্জনক কিছু আছে, যা দাঙ্গা লাগতে পারে। সেই জন্য বইটি আমরা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমি সমস্ত বুদ্ধিজীবীদের বলছি কবি, সাহিত্যিক, চিন্তকদের সঙ্গে কথা বলে তাদের স্বাক্ষর ছিল। তাদের মধ্যে একজন পরবর্তী সময়ে বলেন যে তসলিমা তো ক্ষমা চেয়ে নিয়েছেন। এটাতে আমাদের আশ্চর্য লাগে, কারণ নিজের মৃত্যুর ফতোয়া মাথায় নিয়ে 93 সাল থেকে তসলিমা নাসরিন ঘুরছেন, কিন্তু দেশে দেশে তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। ভারতবর্ষে এলেও তাকে নিরাপত্তা পাচ্ছেন, রক্ষী পাচ্ছেন, সারা তাকে ঘিরে রাখা হচ্ছে, তাকে হত্যা না করা হয়। তা সত্ত্বেও তিনি ক্ষমা চাননি। সালমান রুশদির মতন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিরাট লেখক, তার সবাই জানে, তিনি কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছিলেন 2 বছরের মধ্যে। ওই যে জীবনটা ওটা সহ্য করার দুটো কারণ। একটা হচ্ছে তিনি কিন্তু পুরুষ। এই বিষয়ে তসলিমা নাসরিনের যে দৃঢ়তা, যে নিজেকে মৃত্যুর মুখে, মৃত্যুর হুমকির সামনে এবং ফতোয়ার সামনে দাঁড়িয়ে তিনি অবিচল রয়েছেন আজ পর্যন্ত। তিনি কখনো ক্ষমা চাননি। তখন এইরকম একটা বিবৃতি কেন বেরোলো? আমি অবাক হলাম। তারপরে আমি জানতে পারি সেই প্রকাশক, তিনি তো ছোট প্রকাশক। অনেক তসলিমার বই কিন্তু পশ্চিমবঙ্গে এবং সারা পৃথিবীতেই, কারণ ওর একটি বই বেরোলে তখন 28টা ভাষায় অনুবাদ হয়, কিন্তু বাংলাতেই উনি লিখতে চান। ইচ্ছে করলেই উনি ইংরেজিতে লিখতে পারতেন, পারেনও, কিন্তু উনি লেখেন বাংলায়। এ কথা ওর মুখ থেকেই আমি শুনেছি যে আমি বাংলায় লিখতে চাই, কিন্তু বাংলায় তো আমার বই বেরোয় না, ওই বাংলায় বেরোয় না, এই বইতে বেরোয়। সেই যে প্রকাশক, তিনি যেহেতু ছোট প্রকাশক এবং তসলিমার বই, যেহেতু তসলিমা নাসরিনের বই অনেক বেশি পরিমাণে বিক্রি হয়, তাই তিনি অধিক সংখ্যায় ছাপিয়েছিলেন, মুদ্রিত করেছিলেন। অতগুলো বই যদি বাদ চলে যায় তাহলে তার বিরাট আর্থিক ক্ষতি হবে, যেটা কোনো বড় প্রকাশক হয়তো সহ্য করে নিতে পারবেন, কিন্তু তিনি একজন সামান্য প্রকাশক এবং তিনি বয়স উত্তীর্ণ, তখন তার বয়স 60 পেরিয়েছে। তিনি তসলিমাকে গিয়ে অনুরোধ করেন যে এটা তো আমার বিরাট আর্থিক ক্ষতি হয়ে যাবে। তসলিমা তখন বুঝতে পারেন জিনিসটা, কারণ উনি তো নির্দয় নন, বুঝতে পারেন এবং বলেন ঠিক আছে, আপনি ওই 2টো পাতা বাদ দিয়ে একটা সংস্করণ অন্তত যাতে শেষ হয়ে যায়, সেই জন্যে উনি বিশেষ ওই একটি সংস্করণের জন্য 2টি পাতা প্রত্যাহার করে নেওয়ার অনুমতি প্রকাশককে দেন, কারণ প্রকাশক তাহলে বিরাট বড় মার খেতেন, আর্থিকভাবে লোকসানের মুখে পড়তেন। এইটা তসলিমা বিবেচনা করেন। কিন্তু এই বইয়ের যখন ইংরেজি অনুবাদ বেরোয়, তাতে কিন্তু সেই 2টি পাতা, যে 2টি পাতা পশ্চিমবাংলায় প্রত্যাহার, সেই 2টি পাতা কিন্তু সংযুক্ত ছিল। অর্থাৎ তুমি যদি সত্যি ওর বক্তব্যকে প্রত্যাহার করে নিতেন, তাহলে তার ইংরেজি অনুবাদে কিন্তু এই 2টি পৃষ্ঠা থাকতো না। আরেকজন খুব বড় কবি এবং সাহিত্যিক, আমি 2টো লাইন বলছি, লাইনগুলো আমার মুখস্থ আছে, কারণ তিনি যেহেতু খুব শক্তিশালী লেখক ছিলেন, কবি ও লেখক ছিলেন, সেহেতু তিনি বলেছিলেন যে এই
একটা ইন্টারভিউতে, সেই ইন্টারভিউটা ছাপা হয়েছিল এক দৈনিক পত্রিকায়। সেইখানে তিনি বলেছিলেন যে এতে এই বইয়ের কোনো কোনো অংশ থেকে দাঙ্গা ছড়িয়ে যেতে পারত। তাই এবার বাক্যটা লক্ষ্য করুন, কিন্তু শক্তিশালী লেখক ছাড়া এই বাক্য বলা, মুখে বলা বা লেখা সম্ভব নয়। তাই স্ফুলিঙ্গকে বারুদের স্তূপের কাছে আমরা পৌঁছতে দিইনি। এখানে আমরা শব্দটা ভাববেন, আমরা কথাটা কিন্তু একজন লেখকের আমি থাকে, কিন্তু আমরা বলা মানে কিন্তু এইটা ক্ষমতার স্বর হয়ে গেল। অর্থাৎ ওই লেখক তখন, ওই কবি ও লেখক তখন ক্ষমতার স্বরের অন্তর্গত। তাই স্ফুলিঙ্গকে আমরা বারুদের স্তূপের কাছে পৌঁছতে দিইনি। অর্থাৎ আমরা কি করেছি, আমরা নিষিদ্ধ করেছি। নিষিদ্ধ করেন তিনি স্বাক্ষর করেছেন। তা এই কারণে বইটি নিষিদ্ধ হয়, এবং তার সম্পর্কে ক্ষমার চাওয়ার কথা যিনি বলেছিলেন তিনি ওই স্বাক্ষরকারীদের মধ্যে আরেকজন, তিনি আরেক বিরাট সাহিত্যিক। এদের সাহিত্য প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই আমার, এরা আমাদের শিক্ষকের মতো। কিন্তু এই যে কাজটা, এই কাজটার সঙ্গে তাদের সাহিত্যের যে দৃষ্টিভঙ্গি তা মেলে না। অর্থাৎ একটা বই নিষিদ্ধ করার ক্ষেত্রে তাদের যে পদক্ষেপ। এবং আরেকজন বলেন যে তিনি তো ক্ষমা চেয়ে নিয়েছেন। ওই যে দুটো পাতা প্রত্যাহার করা হয়েছিল, সেই প্রত্যাহার করা হয়েছিল প্রকাশকের কাতর অনুরোধে। তার বিরাট লোকসান হয়ে যেত, ক্ষতি হয়ে যেত। এটা হলো দ্বিখণ্ডিতর সময়কার ঘটনা। তসলিমা নাসরিন নিজে একবার একটা সেমিনার হচ্ছিল, সেখানে মৃণাল সেন ছিলেন, প্রকাশ কর্মকার ছিলেন, সুনীল গঙ্গোপাধ্যায় ছিলেন এবং তসলিমা নাসরিন ছিলেন। বাকি তিনজনের কেউ এখন বেঁচে নেই, কিন্তু এদের চারজনকে সেই সেমিনারে ডাকা হয়েছিল কেন? ডাকা হয়েছিল এই জন্য যে এই চারজনেই আত্মজীবনী লিখেছেন। প্রকাশ কর্মকার একটি আত্মজীবনী লিখেছেন, মৃণাল সেনের একটি আত্মজীবনী, সম্ভবত বইটার নাম আমার মনে পড়ছে না, বেরিয়েছে। আর সুনীল গঙ্গোপাধ্যায়ের অর্ধেক জীবন বেরিয়েছে, এবং তসলিমা তো ধারাবাহিক আত্মজীবনী লিখেছেন, বোধহয় 6টা খণ্ড বোধহয় লিখেছেন, মানে এখনো পর্যন্ত আমি যতটুকু পড়েছি। মহাশ্বেতা দেবী কিন্তু প্রথম থেকে তসলিমা নাসরিনের সমর্থনে ছিলেন, এই বই নিষিদ্ধ করার বিরুদ্ধেও, এবং অন্য সব ক্ষেত্রে তসলিমা নাসরিনের পক্ষে ছিলেন। ভুল বললাম আমি, বই নিষিদ্ধ করার বিরুদ্ধে ছিলেন। তসলিমার বিরুদ্ধে যে ফতোয়া হয়েছে সেখানে তার বিরোধিতা করেছেন। প্রথমে মৃত্যুদণ্ড যখন ঘোষণা করা হয়, তখন কিন্তু গৌরকিশোর ঘোষ, শঙ্খ ঘোষ, অম্লান দত্ত, শিবনারায়ণ রায়, অন্নদা শঙ্কর রায়, সুনীল গঙ্গোপাধ্যায়, এরা সবাই, দেবেশ রায়, এরা সবাই বাংলাদেশের দূতাবাসে গিয়ে একটা চিঠি জমা দেন, এবং সেই চিঠি যে জমা দেন, চিঠিতে তারা বাংলাদেশ সরকারকে এটা বিবেচনা করতে অনুরোধ করেন যে এইটা কিন্তু ঠিক নয় একজন লেখকের পক্ষে। এটাও ঘটেছে, এটা ঘটেছে 93-তে, 93-94-তে ঘটেছে। আর তার প্রায় 1 দশক পরে যখন তসলিমা নাসরিন কোথাও যাওয়া মানেই মানে উনি একটা জায়গায় গেলে সেখানে 10টা 8টা 9টা প্রেস আসবে, এই অবস্থা যখন পৌঁছে গেছে, এবং তসলিমার নাম একবার নোবেল পুরস্কারের, যাকে শর্ট লিস্টেড বলে, সেই শর্ট লিস্টেড হয়েছিল। 28 জন না কজনের মধ্যে, 38 জন না কজনের মধ্যে একটা লিস্ট হয়েছিল, সেটা মধ্যে শর্ট লিস্ট নয়, এটা মানে প্রাথমিক লিস্টের মধ্যে এসেছিল। ফলে এই 10 বছরের তসলিমা নাসরিন সম্পর্কে লেখক সম্প্রদায়ের মন বদলে যায়, এবং 24 জন মনে করেন যে নিষিদ্ধ করা উচিত। এবার সেই যে সেমিনারের কথা বলছিলাম, যেখানে 4 জন আছেন, সেখানে তসলিমা যখন নিজের কথা বলার সময় পান, তখন শান্তভাবে বলতে থাকেন যে আমি যে দেশে জন্মেছি, যে দেশে বড় হয়েছি, সে দেশে আমার বই নিষিদ্ধ হয়েছে, বা সে দেশে আমি যেতে পারি না। ঠিক কথা, কিন্তু সেই দুঃখ আমি ভুলেছিলাম, কারণ বাঙালিরাই তো আমার বই পড়ছেন পশ্চিমবাংলায়, সেই পশ্চিমবাংলাতেও আমার বই নিষিদ্ধ হলো, এই আমি কল্পনা করিনি। 24 জন লেখক মানে এবং চিন্তক নাকি আমার বিরুদ্ধে স্বাক্ষর করেছেন। তাহলে আমরা দুটো জায়গা থেকে এই কথাটা শুনলাম। আমি একটা হচ্ছে যে
রাজ্যের যিনি শাসক দলের প্রধান, তিনি এটা বললেন যে নিষিদ্ধ হয়েছে কারণ তিনি একটা গণতান্ত্রিক উপায় নিয়েছিলেন, সেটা হচ্ছে বিভিন্ন কবি, লেখক, চিন্তকদের কাছ থেকে, 24 জনের কাছ থেকে, তারা সবাই সিনিয়র, তিনি মতামত নিয়েছেন। আরেকটি যে লেখা তসলিমা নাসরিন নিজে বলছেন যে এরকম আমি শুনেছি, সেই জন্য নিষিদ্ধ হয়। তখনও পর্যন্ত তিনি কলকাতায় থাকতে পারছিলেন। তারপরে হঠাৎ কয়েক ঘন্টার মধ্যে তাকে কলকাতা থেকে পুলিশ প্রহরায় বিমানে তুলে দেওয়া হয়। তিনি নিজের জিনিসপত্র তো কিছু নিতে পারেননি, এমনকি নিজের যার সঙ্গে উনি একমাত্র বাংলায় কথা বলতেন বিদেশে গিয়ে, তার নাম মিনু, তার বেড়াল, সেই বেড়ালের এই বিষয়ে চূর্ণী গঙ্গোপাধ্যায় নির্বাসিতা নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন, অতুলনীয় চলচ্চিত্র। সেইখানে বেড়ালটির দৃষ্টি দিয়েও তসলিমা নাসরিনকে দেখানো হয়েছে। চূর্ণী গঙ্গোপাধ্যায়, তিনি অভিনেত্রী এবং চলচ্চিত্র পরিচালক। তিনি একটি ছবি তার নাম নির্বাসিতা। সেই বেড়ালটিকে পর্যন্ত উনি সঙ্গে নিতে পারেন না। তবে অনেক পরে, অনেক চেষ্টায় সেই বেড়াল তার কাছে পৌঁছয়। দীর্ঘদিন পর্যন্ত তিনি যখন বিভিন্ন দেশে ঘুরেছেন, তখন তিনি বাংলায় কথা বলার একমাত্র মাধ্যম হিসেবে ওই বেড়ালটিকে বেছে নিয়ে, মানে বেড়ালের সঙ্গে বাংলায় কথা বলতেন। কথা আমি লেখিকার নিজের মুখ থেকে শুনেছি। তা ফলে কি কারণে ওকে দেশ ছাড়তে বা কলকাতা ছেড়ে যেতে হলো হঠাৎ, তা আমি জানি না। তবে তার কলকাতা থেকে চলে যাওয়ার পরে মহাশ্বেতা দেবী প্রত্যক্ষ প্রতিবাদ করেছিলেন। লিখিতভাবে সংবাদ প্রতিদিন পত্রিকায় লিখেছিলেন রঞ্জন বন্দ্যোপাধ্যায়, মানে তার পোস্টেরিট বেরিয়েছিল, আমারও একটা পোস্টেরিট বেরিয়েছিল। জয়, এখানেই প্রশ্ন, যদি তার লেখায় দাঙ্গা পরিস্থিতি তৈরি হতে পারে, বা দাঙ্গা পরিস্থিতি যদি তৈরি হয়ে গিয়ে থাকেও, বা কিন্তু সরকারের দায়িত্ব তাকে পুলিশি নিরাপত্তা দিয়ে কলকাতায় রাখার, সেটা কেন পারলো না? আমি জানি না এগুলো, আমি সত্যি এগুলো বুঝি না। আমি ফুটবল নাটকে, নান্দিকারের ফুটবল নাটকে সুমৌলীন্দ্র আচার্য নামে এক অভিনেতা, তিনি দুটো নাটক বলতেন, দুটো লাইন বলতেন: ওদের আকাশে ফুটবল কম দানি, ওদের বুঝি না, সত্যি বুঝি না। আমি রাজনীতির মানুষদের কাছাকাছি কখনো গিয়ে পড়েছি। তারপরে আমি শেষ পর্যন্ত বুঝতে পেরেছি এটা আমার যতটুকু বুদ্ধিবৃত্তি, সামান্য বুদ্ধিবৃত্তি, আমার তো খুব তীক্ষ্ণ বুদ্ধিবৃত্তি নয়, কোনো সাংগঠনিক কাজ করিনি। মহাশ্বেতা দিয়ে আমাদের কয়েকজনকে ডেকেছিলেন, তাই আমরা নন্দীগ্রামের আন্দোলনে চলে গিয়েছিলাম। নিজেদেরও মনে হয়েছিল যাওয়া দরকার। কিন্তু তসলিমাকে পরবর্তী সময়ে ফেরত আনার জন্য 15 বছর, তাতে তো অন্তত আমি কোনো ভূমিকা নিইনি। আমি যদি অন্য লোককে অপরাধী করি যে কেউ কোনো ভূমিকা নেয়নি, তার আগে আমি যেটা বলবো, আমার মা আমাকে এটা শিখিয়েছিলেন যে তুমি নিজের দিকে তাকাবে। 15 বছরে তো আমি কখনো, তসলিমার সঙ্গে ফোনে কথা বলেছেন, আমি যখন দিল্লিতে তো যতবার গেছি ততবার তসলিমার সঙ্গে আমার দেখা হয়েছে। ফেরার কথা তাকে, যে তিনি কিছু আমি তাকে, শুনুন, আমি আপনাকে তো বললাম যে আমি আমার যে কোনো কনিষ্ঠ বন্ধুকে শ্রদ্ধা করি, সেটা তেমন তাদের কাছ থেকে। তো তসলিমার মতন যুদ্ধ, ওই রকম মেরুদণ্ড আমি আর কোনো বাঙালি সাহিত্যিকের মধ্যে দেখিনি, কোনোদিন দেখিনি। যে এই তো বললাম আপনাকে, সালমান রুশদি পর্যন্ত ক্ষমা চেয়ে নিয়েছিলেন, কিন্তু তিনি আজ পর্যন্ত মৃত্যুদণ্ডের ফতোয়া মাথায় নিয়ে ঘুরছেন। অন্যরা কেউ 15 বছরে কেউ তাকে ফেরত না নেওয়ার চেষ্টা করলো না কেন, বা তাই সে বিষয়ে লিখলো না কেন, এসব কথা আমি বলবো না। কারণ আপনি একজন অপরাধীর সঙ্গে কথা বলছেন যে একটি লাইনও লেখেনি তাকে ফেরত আনার বিষয়ে গত 15 বছর। সুতরাং আমি কেন লিখিনি, আপনি আমার সেই কথাটা জিজ্ঞেস করুন।
আমি একদম এই প্রশ্নে আসতে চাইছিলাম, এই যে 20 বছর লেগে গেল তার ফিরে আসতে, তার কেন মধ্যে এতগুলো বছরে কোনো পদক্ষেপ নেওয়া হলো না, কোনো চেষ্টা করা হলো না না এই এই তসলিমাকে এই ফেরানোর? আমি তো হ্যাঁ, 2 লাইন লেখা ছাড়া কিছু করতে পারি না। হ্যাঁ, এবং ওকে যখন চলে যেতে হলো তখন আমি একটা পোস্টের লিখেছিলাম। আমি এবং রঞ্জন বন্দ্যোপাধ্যায় কিন্তু লিখেছিলেন। হুম, হুম, রঞ্জন বন্দ্যোপাধ্যায় খুব শক্তিশালী পোস্টের লিখেছিলেন সংবাদ প্রতিদিনে। মহাশ্বেতা দেবী বিবৃতি দিয়েছিলেন। তার আগে মহাশ্বেতা দেবী তার বই উদ্বোধন করেছেন যখন তার কাছে কোনো সাহিত্যিক যাচ্ছেন না। সেই সময় উম, তসলিমা নাসরিনের বই মহাশ্বেতা দেবী উদ্বোধন করেছেন। সেই অনুষ্ঠান আমি দেখেছি। রবীন্দ্র সদন বা এরকম কোথাও হয়েছিল। উত্তল হাওয়া বা এরকম একটা কোনো বই, ওর আত্মজীবনের একটি খণ্ড। হুম, আরো একটা কথা বলার, তসলিমা নাসরিন যেভাবে আত্মজীবনী লিখেছেন, বাংলায় আজ পর্যন্ত ওই রকম তীব্র আত্মজীবনী খণ্ডে খণ্ডে, এবং সেখানে উনি নিজেকে কোথাও করেননি, নিজেকে কোথাও ছাড় দেননি। অন্যের সমালোচনা যেমন করেছেন, নিজেকে সমালোচনা করেছেন। সেটা আজ পর্যন্ত ওই মানে অতখানি নিজেকে উন্মোচন করা আত্মজীবনী আজ পর্যন্ত কোনো বাঙালি সাহিত্যিক লেখেননি, যেটা তসলিমা নাসরিন লিখেছেন। সেটা তো অন্য কথা। তাকে প্রশংসা করার যোগ্যতা আমার নেই, যে আমার থেকে এত উঁচু। আজকে তাকে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে, বা তিনি ফিরে এসছেন, কিন্তু আমি নিজে থাকতে তার সঙ্গে দেখা করতে যাব না এই কারণে যে সে মুখ আমার নেই। এই 15 বছর আমি কেন কোনো কথা বলিনি। ব্যক্তিগত স্তরে কথা হয়েছে তার সঙ্গে? ব্যক্তিগত স্তরে আমি হয়তো দিল্লিতে কোনো কনফারেন্সে কবিতা পড়তে গেছি, হুম, এবং আমি তো সাহিত্য একাডেমি ইত্যাদি কনফারেন্সে যেতাম না অন্যান্য। হুম, তারপর অলমোস্ট আইল্যান্ড বলে একটা, হুম। সেখানে কবিতা পড়তে গেছি। তসলিমা কোথাও শুনেছেন সেটা? আমি যখন কবিতা পড়তে উঠছি দেখছি সেখানে তসলিমা দাঁড়িয়ে আছেন। প্রত্যেকবার আমি যতবার দিল্লিতে গেছি, প্রায় 5 বার গিয়ে থাকি, তার মধ্যে 4 বার তসলিমার সঙ্গে আমার দেখা হয়েছে। হুম। গত বছরও তার জন্মদিনে তার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। উনি আমাকে কোনো অভিযোগ কোনোদিন করেননি, কোনোদিন কোনো অভিযোগ করেননি যে জয় আপনি এই বিষয়ে লিখছেন না কেন। তা কিন্তু আমি তো জানি, আমি তো লিখিনি। সুতরাং আপনি আমাকে বলুন। অর্থাৎ আবার আমি অপরাধবোধ অন্য কারো আপনারও হচ্ছে? অপরাধ বোধ নয়। অপরাধী যদি আপনি কাউকে বলতে চান, আমার আগে নিজের কথা বলা উচিত। তিনি যখন কলকাতায় আসতেন তখন তো তার সঙ্গে আমি একসঙ্গে অনুষ্ঠানও করেছি। তিনি যেখানে থাকতেন সেখানে গিয়ে তিনি তার নিজের কবিতা পড়তেন, আমিও আমার কবিতা পরস্পরের মধ্যে কি লিখেছি আমরা বিনিময় করতাম। সেখানে আমি কেন 15 বছর চুপ করে রইলাম? হ্যাঁ, একটা কবিতার বই আমি তাকে উৎসর্গ করেছি, তাকে নিয়ে একটা কবিতা লিখেছি, কি হয় তাতে? আমি তো কোনো তাকে ফেরানোর কথা তো বলা তীব্রভাবে কোনো হয়নি। সরব হইনি। এখন আমার আত্মপক্ষ সমর্থনে একটা দুটো কথা বলা যায় যে আমার সেই রকম অ্যাক্সেস ছিল না, বা অতটা উচ্চতা ছিল না যে আমি গিয়ে এইরকম ব্যাপারে সরব হতে পারি। কিন্তু চুপ তো করেছিলাম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এখনো চুপ করেই আছি। আপনি আমার কাছে এসেছেন, তাই আপনার কাছে এই কথাটা বলতে পারলাম। আর এখন অনেককেই পাওয়া যাবে যারা তসলিমাকে যখন ফিরিয়ে আনা হচ্ছে তারা খুবই খুশি হয়েছেন। যার মধ্যে দু একজন স্বাক্ষরকারীকেও পাওয়া যাবে না তা নয়। আচ্ছা, এই যে উদ্যোগ নেওয়া হচ্ছে এখন, এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখছেন? খুবই, আমি বলবো যে একটা লেখককে তার ফ্রিডম দেওয়া হচ্ছে। আমরা কোনো মানুষ, আমার কথা আমি বলছি না, কারণ আমি একজন প্রচন্ড আনফ্রিডমের মধ্যে থাকা মানুষ। আমার কথা, আমি তসলিমার প্রসঙ্গে আমার নিজের কথা আমি বলবার কোনো যোগ্যতাই আমার নেই। পরাধীনতার জীবন কাটিয়েছেন? আমি সারা জীবন পরাধীনতা জীবনে কাটিয়েছি সমস্ত ক্ষেত্রে। এই যে আবার 15 বছর চুপ করে থাকা, এটা কি পরাধীনতা নয়? কোথাও কি কোনো আপনি বাধা আমার ছিল? কাছে আপনার কি আমার হাত কাছে পা এসেছেন, বাঁধা ছিল? আপনি আমার কাছে এসেছেন, হ্যাঁ। তাই আমি আপনার কাছে এই কথা স্বীকার করতে পারছি। আমি একটা ফোন তুলে কোনো খবরের কাগজকে বা কোনো আহ, ইলেকট্রনিক মিডিয়াকে কিংবা কোনো পোর্টালকে বলার আমার মুখ হয়নি যে আমার এখানে বলার কথা আছে। এই তিনি আজকে ফিরে আসছেন, সেই জন্যে যারা তাকে ফিরিয়ে আনছেন তারা আমার প্রণম্য, এবং তার সামনে গিয়ে দাঁড়াবার, মানে তসলিমা নাসরিনের সামনে দাঁড়াবার বা তাকে আমার বন্ধু বলবার আর কোনো, এই প্রথম তার কবিতার বই আমার 86 সালে তার সঙ্গে আলাপ হয়। 24 বছরের একটা মেয়ে, কবিতা উৎসব হচ্ছে, সরকারি কবিতা উৎসব না, কবিতা উৎসবে সে মেয়েটি এসেছে।
সে লিখেছে, শৃঙ্খল ভেঙেছি আমি, পান থেকে খসিয়েছি সংস্কারের চুন। এইটা সেই 24 বছরের মেয়েটি লিখেছিল। তখন তার সঙ্গে আমার আলাপ হয়। সেই কথাটি শুধু লিখিত কবিতা হয়ে থাকেনি, আমার মতন মানুষের জীবনে যেমন অনেক কিছু লিখিত কবিতা হয়েই থেকেছে, ওই কিছু আর 5 জন যারা লেখে তারা কেউ বাহবা দিয়েছে, কেউ বলেছে ভালো হয়নি। কিন্তু তসলিমা নাসরিন জীবনে যা যা লিখেছেন আক্ষরিক অর্থে তাকে অনুসরণ করেছেন, এটাও আমি খুব কম মানুষকে করতে দেখেছি, প্রায় দেখিনি বলে। মহাশ্বেতাদির কথা বাদ দিলে, শঙ্খ ঘোষের কথা বাদ দিলে আমি আর কাউকে দেখিনি যা লিখছি সেইটাকে অনুসরণ করছি। যে লিখেছে, যে 24 বছরের মেয়েটি, শৃঙ্খল ভেঙেছি আমি, পান থেকে খসিয়েছি সংস্কারের চুন, সেই সারা জীবন সেই পথে কিন্তু চলেছে। তার গদ্য যখন লিখলো, নির্বাচিত কলাম, নষ্ট মেয়ের নষ্ট গদ্য, বা এই যে লিখতে সে শুরু করলো, সে তিনি শুরু করলেন, আমাকে তাকে সে বলা উচিত নয়, আমি তার সঙ্গে আমার আলাপ ছিল, বা এই বলে আমি কোনো গ্লোরি তার নিতে চাই না। আমি একজন লেখককেও দেখিনি যে যা লিখছি ব্যক্তি জীবনে তাকে অনুসরণ করছি। মহাশ্বেতা দেবীকে দেখেছি, আর শঙ্খ ঘোষকে দেখেছি, আর সুভাষ মুখোপাধ্যায়কে দেখেছি। কিন্তু এই বই নিষিদ্ধকরণ, তসলিমাকে এই বিতাড়ন, এই সবই ঘটেছে সুভাষ মুখোপাধ্যায়ের প্রয়াণের অনেক পরে, মানে অন্তত 2-3 বছর পরে তো বটেই। সুভাষ মুখোপাধ্যায় তখন বেঁচে ছিলেন না। এই 3 জন মানুষকে আমি দেখেছি যা লিখছি তাকে ব্যক্তি জীবন দিয়েও অনুসরণ করছে। কই, আমি তো তা করিনি। আমি ওকে একটা বই উৎসর্গ করলাম, ওকে নিয়ে একটা কবিতা লিখলাম, একটা পোস্ট লিখলাম, কি হয় তাতে? কিন্তু একটা বিশেষ সময়ের পরে আমি তো ওকে পোস্ট লিখিনি তসলিমাকে ফিরিয়ে আনা উচিত বলে। তসলিমার লেখা ছাপার চেষ্টা যিনি করেছিলেন তিনি ঋতুপর্ণ ঘোষ। তসলিমার লেখা ছাপার চেষ্টা করেছিলেন এবং ছাপিয়েও ছিলেন 2টো সংখ্যা তার সম্পাদিত রোববারে। শেষ পর্যন্ত তিনি সেটাকে মানে চালিয়ে যেতে পারেননি। মানে চতুর্দিকে পরিস্থিতি এত প্রতিকূল হয়ে ওঠে যে তিনি তা পারেননি। অর্থাৎ আপনার মতে এই যে তসলিমাকে ফেরানোর উদ্যোগ, এটা একজন লেখক কবির জন্য একটা স্বাধীনতা, যারা এই স্বাধীনতা কি মানে যারা এই কাজ করছেন তারা আমার প্রণম্য আমি মনে করি। আর এ বিষয়ে তাদের, তসলিমা যে ফিরে আসছেন বা তসলিমাকে সামনে দাঁড়ানোর যোগ্যতা আমার নেই, কারণ আমি 15 বছর তো কোনো কথা বলিনি, আমি তো চুপ করেছিলাম যে তসলিমাকে ফিরিয়ে আনা হোক। আজকে যদি কোনো সুযোগ আসে তার মুখোমুখি হওয়ার, আপনি কি কনফেস করবেন? আমি এখন নিজেকে এতটাই, অনেক দিন ধরেই এতটাই নিজেকে গুটিয়ে নিয়েছি যে আমি আপনাদের মাধ্যমে আপনাদের আমি কৃতজ্ঞতা জানাই যে আমি আমার অপরাধ স্বীকার করতে পারলাম। আমার বইতে আছে, আমার একটা বই আছে, খণ্ড খণ্ড সময় চিত্র, তাতে আমি তসলিমা নাসরিনের কে এখান থেকে চলে যাওয়ার পরে এবং তার বই নিষিদ্ধ করার পরে আমি কি লিখেছিলাম, দেশ পত্রিকাতেও লিখেছিলাম তাকে নিষিদ্ধ করার সম্পর্কে 2টো লেখা আমি লিখেছিলাম। তার লেখা লিখে কি হয়, কেন আমি 15 বছর ধরে ধারাবাহিকভাবে সরব থাকিনি, কেন আমি কথা বলিনি, সেটাও তো বরং আমি আস্তে 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 পেছুতে এখন সাহিত্য থেকে সম্পূর্ণ অবসর নিয়ে নিয়েছি। তাই একজন অবসরপ্রাপ্ত লোক, তার এই যোগ্যতা দাঁড়ায় না যে ফোন করে সে একটা খবরের কাগজকে কিংবা একটা প্রিন্ট মিডিয়াকে কি আপনার মতো পোর্টালকে বলবে যে আমার কিছু মতামত আছে, আপনারা প্রকাশ করবেন। আমার সেই ফলে আমি অবসরপ্রাপ্ত, আমি এটা বলতে পারি না। আপনি এসেছেন তাই আপনাকে বললাম। স্বাক্ষরকারী যারা, তাদের মধ্যেও কেউ কেউ আছেন তাকে আজকে স্বাগত জানাচ্ছেন।